অ্যান্টন চেকবের লেখা দি বেড গল্পের দ্বিতীয় দিন আমরা যতটুকু অংশ পড়েছি সেখানে দেখতে পেলাম 15 বছর আগে তালা দেওয়া যে ঘরটা আছে সেই ঘরটার চাবিটা সে নিল। কে নিল? ব্যাংকার। কোথা থেকে নিল? একটি সিন্দুক থেকে। সিন্দুকটা কেমন? ফায়ার প্রুফ, অগ্নি নিরোধক। সেই জায়গা থেকে নিয়ে গায়ে ওভারকোটটা চাপিয়ে সে কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে গেছে। আমরা এই জায়গাতেই দ্বিতীয় দিনটা শেষ করেছিলাম। আজকে লক্ষ্য কর, ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। এটা ছিল অন্ধকার এবং ঠান্ডার বাগানের মধ্যে। বাগানের মধ্যে অন্ধকার এবং ঠান্ডা। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম কাটিং উইন্ড, একটি ভিজে তীক্ষ্ণ বাতাস, ওয়াজ রেসিং, যেন প্রতিযোগিতা করছে অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের মধ্যে। হাউলিং, গর্জন করছে। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং এতটাই বাতাস বইছে যেন সেই বাতাস গাছগুলিকে কোনো বিশ্রাম দিচ্ছে না। আর যখন বাতাস বয় জোরে তখন গাছগুলো তো উতাল পাতাল করতে থাকে, তো গাছগুলো কি এদিকে হেলে যায় ওদিকে হেলে যায়, তাই বাতাসটা এতটাই দিচ্ছে যেন গাছগুলোকে বিশ্রাম দিচ্ছে না। দ্য ব্যাংকার স্টেইন হিজ আইজ, ব্যাংকার তার চোখগুলিকে কুঁচকে দিল বা প্রসারিত করলো। বাট কুড সি নাইদার, কিন্তু কিছুই দেখতে পায়নি। দ্য আর্থ, না দেখতে পাচ্ছে মাটি। নর হোয়াইট স্ট্যাচুস, অথবা সাদা রঙের যে আবক্ষ মূর্তি বা স্ট্যাচু সেটাকে দেখতে পাচ্ছে। নর দ্য লজ, সেই কুটিরটিকেও দেখতে পায়নি। নর দ্য ট্রিজ, অথবা গাছটাকেও দেখতে পায়নি। বাইরে এতটাই অন্ধকার, বৃষ্টি জোরে ঝোড়ো বাতাস দিচ্ছে, হ্যাঁ, সেই বাতাসে কি সে বাইরের কিছু দেখতে পায়নি। গোয়িং টু দ্য স্পট, সেই জায়গায় গিয়ে, হোয়ার দ্য লজ স্টুড, যে জায়গাতে কি ছিল, এই ছোট কুটিরটি বা যে লজটার মধ্যে এই যে আমাদের ইয়ং লয়ার বন্দি আছে, সেই জায়গায় গিয়ে হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, সে এই জায়গাটা আন্ডারলাইন কর, সে দুবার প্রহরীকে ডাক দিল। হি টুয়াইস, সে দুবার, কল দ্য ওয়াচম্যান, প্রহরীকে ডাক দিল। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর পাওয়া যায়নি। এভিডেন্টলি, স্পষ্টতই, দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার, হয়তো প্রহরী কোনো আশ্রয় খুঁজে নিয়েছে। শর্ট মানে খুঁজে নেওয়া, শেল্টার মানে আশ্রয়। হয়তো স্পষ্টতই প্রহরী কোনো আশ্রয় খুঁজে নিয়েছে। ফ্রম দ্য ওয়েদার, এই রকমের আবহাওয়া থেকে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, এবং হয়তো এখন সে ঘুমাচ্ছে। সামহোয়ার, কোন একটা জায়গায়। আইদার ইন দ্য কিচেন, হয়তোবা রান্নাঘরে। অর ইন দ্য গ্রিন হাউস, অথবা গ্রিন হাউসের মধ্যে। গ্রিন হাউস হচ্ছে গিয়ে কি, সবজি উৎপন্ন করার একটি বাড়ি, গ্রিন হাউস বলা হয়। তাহলে এইরকম ওয়েদারে হয়তো আগুনের পাশে গিয়ে রান্নাঘরে অথবা কোনো গ্রিন হাউসে গিয়ে এই প্রহরী কি নিয়েছে, আশ্রয় নিয়েছে। বুঝতে পারলি জায়গাটা? এরপর লক্ষ্য কর, ইফ ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমাকে আমার ইন্টেনশন মানে কি, ইচ্ছা, যদি আমাকে আমার ইচ্ছেটা পূরণ করতে হয় বা বাস্তবে রূপদান করতে হয়। ক্যারি আউট, ক্যারি আউট হচ্ছে গিয়ে কি, একটি ফ্রেজাল ভাব। ক্যারি আউট হচ্ছে কি, এক্সিকিউট, বাস্তবে রূপদান করা। যদি আমাকে আমার ইচ্ছাটা বাস্তবে রূপদান করতে হয়। থট দ্য ওল্ড ম্যান, ওই বয়স্ক মানুষটি ভাবলো। এখানে বয়স্ক মানুষ বলতে ব্যাংকারকে বোঝানো হয়েছে। এখন এর মনের ইচ্ছাটা কি বলতে কি, তরুণ যে লয়ার বা উকিল তাকে কি প্রাণে মেরে ফেলে, তাকে খুন করা, এটাই তার মনের ইচ্ছা। যদি আমাকে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে হয় তাহলে কি হবে? সাসপিশন উড ফল, সমস্ত সন্দেহটা গিয়ে পড়বে ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, প্রথমেই কাদের উপর পড়বে? এই জায়গাটা আন্ডারলাইন কর, ওয়াচম্যান মানে প্রহরীদের উপর পড়বে। তাহলে আমাকে যদি আমার ইচ্ছা পূরণ করতে হয় তাহলে কি, আমি যদি ওই ব্যক্তিকে খুন করে ফেলি তাহলে প্রথমেই সন্দেহটা কার উপর গিয়ে পড়বে? ওয়াচম্যান, প্রহরীর উপর গিয়ে পড়বে। এই জায়গাটা আমাদের কোন ঘটনার কথা মনে করাচ্ছে বলতে কি, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যখন আমরা ম্যাকবেথ পড়েছিলাম তখন লেডি ম্যাকবেথ এবং কে, ম্যাকবেথ যখন ডানকানকে খুন করতে যাচ্ছে তখন কি, সেই খুন করার পর রক্তগুলো তার যে দুজন বডিগার্ড ছিল সে বডিগার্ডের উপরে লাগিয়ে দিচ্ছে যাতে করে সমস্ত সন্দেহটা গিয়ে তার বডিগার্ডগুলোর উপরে পড়ে। এটা আমাদের আপাত দৃষ্টিতে আর কি। ঠিক তেমনি এখানে বলছে আমি যদি আমার ইচ্ছা হিসেবে পূরণ করে দিই তাহলে কি হবে? তাহলে সমস্ত সন্দেহটা গিয়ে পড়বে কার উপর? ওয়াচম্যান বা প্রহরীর উপর পড়বে। হি ফেল ইন দ্য ডার্কনেস,
ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। হি ফেল, সে অনুভব করতে লাগলো, সে হাত এড়াতে লাগলো। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। ফর দ্য স্টেপ, স্টেপ মানে কি সিঁড়ি, অ্যান্ড দ্য ডোর, কোথায় সিঁড়িটা আছে এবং কোথায় দরজা আছে অন্ধকারের মধ্যে সে একটু অনুভব করার চেষ্টা করলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি, অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেল ইনটু দ্য এন্ট্রি, প্রবেশ পথের মধ্যে। অফ দ্য লজ, সে কুটিরটি, যে ঘরটিতে উকিলটা বন্দি আছে সেই ঘরটার প্রবেশ পথে চলে গেল। দেন তারপর হি গ্রোপড, এখানে গ্রোপ শব্দটার মানে বলছে দেখ, টু সার্চ ফর সামথিং ব্লাইন্ডলি অর আনসার্টেনলি উইথ হ্যান্ডস, হাত দিয়ে কোনো একটা জিনিসকে হাতে হাতে খুঁজে বের করার চেষ্টা, আন্দাজ করে করে হাত আনানো। দেন তারপর হি গ্রোপ, সে হাত আনাতে লাগলো, হিজ ওয়ে, তারপর রাস্তায় বা পথে, ইনটু এ লিটল প্যাসেজ, সরু সংকীর্ণ একটা গলির মধ্যে, অ্যান্ড লাইটেড এ ম্যাচ, এবং কি করলো, একটি দেশলাই জ্বাললো। ম্যাচ মানে কি, দেশলাই, এবং একটি মানে ম্যাচিস যেটাকে বলি আর কি আমরা, এবং একটু দেশলাই কাটি জ্বাললো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, যাকে নাম কর, দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো জনমানব ছিল না। এখানে সোল মানে আত্মা, কিন্তু এখানে আত্মা বলতে গিয়ে কি মানুষের চিহ্নকে বোঝানো হয়েছে। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। দেয়ার ওয়াজ এ বেড স্টেপ, সেখানে একটি পালঙ্ক ছিল বা খাট ছিল। বেড উইথ নো বেডিং অন ইট, সেখানে খাট বা পালঙ্ক ছিল ঠিকই, কিন্তু খাট বা পালঙ্কের উপর কোনো বিছানা বা শয্যা ছিল না। নো বেডিং ইন ইট অন ইট, নো বেডিং অন ইট, এর উপরে কিন্তু কোনো শয্যা বা বিছানা ছিল না। লাইনটা দাগ দে। অ্যান্ড এবং ইন দ্য কর্নার, এবং কোণের মধ্যে, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, জায়গাটা দাগ দিবি, আন্ডারলাইন কর। এবং ঘরটির কোণে কি ছিল, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট, একটি কালো ঢালাই আয়রন স্টোভ, লোহার একটি স্টোভ বা উনুন। ঘরের কোণে কি ছিল, ঢালাই করা কালো রঙের লোহার উনুন বা স্টোভ। দ্য সিলস অন দ্য ডোর, জায়গাটা আন্ডারলাইন করবে এই লাইনটাও পুরো। দ্য সিলস অন দ্য ডোর, দরজার যে সিল করা মানে যে সিলটা ছিল, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যে সিলটা বা যে দরজাটা তোর কয়েদি রুমের দিকে চলে গেছে, ওয়ার ইনট্যাক্ট, সেটা অটুট ছিল। সোজা কথায় কয়েদিকে যে রুমটার মধ্যে বন্দি করে রাখা হয়েছে তার দরজায় যে তালাটা দেওয়া হয়েছিল সেই তালার সিলটা কিন্তু কি অটুট, অক্ষত ছিল, মানে কোনো সিলটাকে কেউ খোলেনি। বুঝতে পারলি? সহজ সরল করে দেওয়া আছে, না বোঝার কিছু নেই। এরপর লক্ষ্য কর, হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, তাহলে আমরা দেখলাম সে দেশলাই জ্বেলেছে, তবে দেশলাইটা কাঠিটা নিমবে তো। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশলাই কাঠিটি নিভে গেল, দ্য ওল্ড ম্যান, এই যে বয়স্ক মানুষটি, দ্যাট মিনস ব্যাংকার, দ্য ওল্ড ম্যান ট্রিমলিং উইথ ইমোশন, আবেগে বুকের ভিতরে ধরাস ধরাস করছে, ট্রিম মানে কি কাঁপা, আবেগে কাঁপতে কাঁপতে, পিট থ্রু, উকি দিল, কিসের মধ্য দিয়ে, দ্য লিটল উইন্ডো, ছোট্ট জানালা দিয়ে সে উকি দিল ভিতরে। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, আন্ডারলাইন করে জায়গাটা, এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটি মোমবাতি জ্বলছিল, ডিমলি ম্লান ভাবে, মৃদু ভাবে, মিট মিট করে, টিম টিম করে একটি মোমবাতি জ্বলছিল। ইন দ্য প্রিজনার্স রুম, কয়েদির রুমের ভিতরে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, কয়েদিটি বসে আছে একটি টেবিলের সামনে। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, বাট হিজ ব্যাক, তার পিঠটা ছাড়া, দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুলগুলি ছাড়া, অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত ছাড়া। টেবিলের সামনে বসে আছে, তার মাথার চুল, তার হাত এবং পিঠের অংশটা বা পিছন দিক ছাড়া আর কিছুই দেখা যায়নি। ওপেন বুকস, খোলা বইগুলি, ওয়ার লাইং অন দ্য টেবিল, পড়ে আছে টেবিলের উপরে। অন দ্য টু ইজি চেয়ার, দুটি আরাম কেদারের উপরে, আন্ডারলাইন করবে এই জায়গাটা। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে রাখা যে কার্পেট বা শতরঞ্জি, সেই কার্পেট বা শতরঞ্জির উপরে খোলামেলা খোলা বইগুলি পড়ে আছে। তাহলে এ বসে আছে টেবিলের সামনে, পিঠ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মাথার চুল দেখা যাচ্ছে, খোলা বই এলোমেলো এরকম খোলা বইগুলি কোথায় পড়ে আছে, টেবিলের উপরে। দুটো আরাম কেদারা আর্ম চেয়ার, আর কোথায়, টেবিলের কাছে রাখা একটা শতরঞ্জি বা ত্রিপল বলতে পারি, সে শতরঞ্জি বা কার্পেটের উপরে বইগুলি পড়ে আছে। পরের পরে লক্ষ্য কর, 5 মিনিট পাস, 5 মিনিটস পাস, আন্ডারলাইন কর। এইভাবে 5 মিনিট সময় পেরিয়ে গেল। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টেয়ার, এই 5 মিনিট সময়ের জন্য একবারও কিন্তু এই কয়েদিটি নড়াচড়া করেনি। দেখ, স্টেয়ার, STIR মানে নড়াচড়া করা। এই 5 মিনিট সময়ের ভিতরে কয়েদিটি কিন্তু একদম নড়েনি। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট,
এই 15টা বছরের বন্দি দশা হ্যাড টট হিম, তাকে শিখিয়েছে টু সিট স্টিল, কেমন করে চুপচাপ বসে থাকতে হয়। 15 বছরের বন্দি দশা তাকে চুপচাপ বসে থাকতে শিখিয়েছে। দ্য ব্যাংকার ট্যাপ অ্যাট দ্য উইন্ডো, ব্যাংকার কি করলো, জানালায় মৃদু আঘাত, ট্যাপ মানে কি আঘাত করা, টোকা দিল। ব্যাংকার জানালাতে কি করে টোকা দিল, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট, এবং বন্দিটির বা কয়েদিটির কোনো নড়াচড়া লক্ষ্য করা গেল না। হোয়াট এভার ইন রেসপন্স, দরজায় কারো কড়া নাড়লে 1 মিনিট 2 মিনিট বাদেও কেউ না কেউ রেসপন্স করে বা উত্তর দেয়, তাই তো আসছি, কিংবা দাঁড়ান দাঁড়ান একটু দেরি হচ্ছে, দাঁড়ান আমি যাচ্ছি, তাই তো। কিন্তু ওর জানালাতে কড়া নাড়ার পরেতেও কিন্তু কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি, এবং কয়েকদিন যে মিনিমাম একটু নড়াচড়া করা সেটা পর্যন্ত করেনি। দেন দ্য ব্যাংকার, তারপর ব্যাংকারটি কনসাসলি, খুব সচেতনভাবে বা সাবধানের সঙ্গে, ব্রোক দ্য শিল, তালাটির শিলটাকে খুলে ফেললো, অফ দ্য ডোর, দরজা, অ্যান্ড পুট দ্য কি, ব্রোক দ্য সিল অফ দ্য ডোর, দরজার শিলটাকে খুললো, অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, তালার গর্তের মধ্যে চাবিটাকে বা চাবিকাঠিটাকে প্রবেশ করালো। দ্য রাস্টি লক, মোর্চে 15 বছর ধরে একটা তালা খোলা হয়নি, মোর্চে তো পড়বেই। দ্য রাস্টি লক, মোর্চে পড়া তালাটি, গেভ এ গ্রেটিং সাউন্ড, এটা বিরাট আওয়াজ করলো। গ্রেটিং সাউন্ড বলতে একটা কর্কশ আওয়াজ করলো। অ্যান্ড দ্য ডোর ক্র্যাকড, এবং দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। দীর্ঘদিন ধরে দরজা যদি না খোলা হয় বা জানালা না খোলা, ক্যাঁচ কোঁচ আওয়াজ হয় দেখবি, এবং দরজাটা ক্যাঁচ আওয়াজ করে খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড, ব্যাংকার আশা করেছিল, টু হিয়ার, শুনতে পাবেন, অ্যান্ড ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ফুটস্টেপস, কোনো পায়ের পদধ্বনি, অ্যান্ড এ ক্রাই, অথবা মিনিমাম একটা চিৎকার, অফ অ্যাস্টনিশমেন্ট, অবাক হয়ে যাওয়ার, যে এখন তো সময় হয়নি, তাহলে এত রাত্রে দরজাটা খুললো কে, এই যে এইরকম অবাক হয়ে যাওয়ার যেটা চিৎকার বা পায়ের ধ্বনি, এটা ভেবেছিল যে যখনই ক্যাচ করে আওয়াজটা হলো, সে ভেবেছিল যে এরকম একটা আওয়াজ সে শুনতে পাবে। বাট 3 মিনিটস পাস্ট, আন্ডারলাইন কর, কিন্তু 3 মিনিট পেরিয়ে গেল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট, এবং এটা এতটাই শান্ত ছিল, অ্যাজ এভার ইন দ্য রুম, আগে যেমন রুমটা নিস্তব্ধ ছিল, নিশ্চয় ছিল, চুপচাপ ছিল, আগের মতোই। এই 5 মিনিট সময় পেরিয়ে গেলেও সেখানে কোনো প্রকারের চিৎকার আওয়াজ পাওয়া গেল না। অ্যাজ এভার ইন দ্য রুম, যেমনটি আগে চুপচাপ ছিল রুমটা। হি মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করলো, টু গো ইন, ভিতরে ঢুকবে। এই লাইনটা আন্ডারলাইন কর। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকারকে বোঝানো হয়েছে। মেডাম মানে কি? মনে মনে ঠিক করা। সে মনে মনে ঠিক করলো কি করবে, টু গো ইন, ভিতরে যাবে। আচ্ছা বল, আমরা তো ধর গল্পটা হয়তো আগের দিন একটু বলেছিলাম, তাই তা নাহলে এরপর আমাদের মনের ভিতরটা একটু ভয় লাগেনি, তাহলে কি লোকটা মারা গেল নাকি, তাই তো। মানে 3 মিনিট ওয়েট করছে, 5 মিনিট ওয়েট করলো, কোনো প্রকার পায়ের ধ্বনি বা মিনিমাম একটু রেসপন্স, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, চুপচাপ। আগে যেরকম ঘরটা নীরব ছিল, এখন সেরকম। তাহলে আমাদের মনে হচ্ছে যে লোকটা হয়তো মারা গেল। দেখা যাক কি হয়। অ্যাট দ্য টেবিল, টেবিলের মধ্যে, এ ম্যান, একটি মানুষ, আনলাইক অর্ডিনারি পিপল, যেমন সাধারণ মানুষ হয় তার মতোও না, ওয়াজ সিটিং, বসেছিল, মোশনলেস, জায়গাটা চুপচাপ নিশ্চল হয়ে, কোনো প্রকার কথাবার্তা না বলে। তাহলে বলতে হবে টেবিলের সামনে মানুষটি কেমন হয়ে বসেছিল? মোশনলেস, স্থির হয়ে বসে আছে। হি ওয়াজ এ স্কেলটন, তার চেহারাটা একদম কি কঙ্কাল সার। স্কেলটন মানে কি? কঙ্কাল। তার চেহারাটা কঙ্কাল সার, উইথ দ্য স্কিন, শুধুমাত্র চামড়াটা ড্রন টাইট, যে কঙ্কালের উপরে যেন একটা চামড়া শক্ত করে পরানো, ওভার হিজ বোনস, তার চামড়ার উপরে। সোজা কথায় তার দেহটা একদম অস্থি চর্মসার চেহারা হয়ে গেছে। উইথ লং কার্লস, লম্বা লম্বা কোঁকড়ানো চুল হয়ে গেছে। যাই এগুলো আন্ডারলাইন করে যাবি, এখানে বন্ধ করিস না, কারণ এগুলো তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। 15 বছর জেলে বন্দি থাকার পর তার যে শারীরিক চেহারাটা হয়েছে সেটা বর্ণনা দিয়েছে এখানে। উইথ লং কার্লস, লম্বা লম্বা কোঁকড়ানো চুল, লাইক এ ওমেন্স, মেয়েদের মতো মাথার চুল হয়ে গেছে। অ্যান্ড এ শ্যাগি বিয়ার্ড, এবং উস্কো ফুস্কো এলোমেলো দাড়ি। শ্যাগি মানে কি? ঝোপঝাড়পূর্ণ, এলোমেলো, উস্কো ফুস্কো। বিয়ার্ড মানে দাড়ি, তাহলে মাথার চুলগুলো মেয়েদের মতো, উস্কো ফুস্কো এলোমেলো দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা কেমন? হলদেটে বর্ণ হয়ে গেছে। উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, যেন মাটি 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 লেগে আছে। আর্থ মানে কি? মাটি বা পৃথিবী, তাই তো। কিন্তু এখানে মাটি বুঝবো আমরা। টিন মানে যেন লেগে আছে, ইন ইট, তার মুখটা হলদেটে ভাব, যেন কোথাও কোথাও মাটি লেগে আছে। হিজ চিক্স ওয়্যার হলো,
তার গাল দুটি ছিল কি তোবড়া, হলো মানে ফাঁকা, মানে গালগুলো তুবড়ে গেছে। হিজ ব্যাক লং, তার লম্বা পিঠটা, অ্যান্ড ন্যারো এবং শীর্ণ, তার পিঠটা দেখতে পাচ্ছি বলছিল, তার পিঠটা কি লম্বা শীর্ণ রোগা পিঠটা কি হয়েছে, অ্যান্ড দ্য হ্যান্ড এবং তার হাতটি, অন হুইচ যার উপরে, হিজ শ্যাগি হেড তার ঝাঁকালো চুলওয়ালা মাথাটা, ওয়াজ প্রপ মানে কি ন্যস্ত আছে বা রাখা আছে। এদিকে দেখা, এই যে হাতটা, হাতের উপরে এই মাথাটাকে এরকম করে দেওয়া আছে, মানে ভারটা দেওয়া আছে, প্রপ মানে ভার দেওয়া আছে এমন। তাহলে যে হাতের উপরে তার মাথার ভারটা দেওয়া আছে, ওয়াজ সো থিন, সেই হাতটা এতটাই পাতলা, অ্যান্ড ডেলিকেট, দ্যাট ডেলিকেট বলতে কি কি ভঙ্গুর, বুঝেছিস, ভঙ্গুর, তার হাতটা এতটাই পাতলা এবং এতটাই ভঙ্গুর, দ্যাট যে ইট ওয়াজ ড্রেডফুল, এটাকে দেখে ভয় লাগছিল, টু লুক অ্যাট ইট, এর দিকে তাকাতে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি, তার চুলগুলি ইতিমধ্যে স্ট্রিক্ট উইথ সিলভার, সিলভার মানে কি রূপো, রূপোর রংটা কেমন হয়, সাদাটে, সোজা কথা তার মাথার চুলের মধ্যে ইতিমধ্যে কি পাকা রং ধরেছে। তারপর কি বলছে, and seeing his emaciated aged looking face, এবং তার বুড়ো বুড়ো মুখের দিকে তাকাতে। এখানে emaciated কথার অর্থ হচ্ছে কি abnormally thin or weak, অস্বাভাবিকভাবে দুর্বল এবং কি পাতলা। no one would have believed, তাকিয়ে কেউই বিশ্বাস করবে না, that যে he was only 40, তার বয়স মাত্র কত বছর, 40 বছর, তাই তো? একটা 40 বছরের মানুষকে দেখে বোঝা যায় অতটা রোগা শীর্ণ হয়ে যায় না, ঠিক কিনা? কিন্তু তার এই প্রায় বুড়ো হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে, মাথা চুলগুলো, পাকা চুলগুলোর দিকে তাকিয়ে কেউ বিশ্বাস করবে না যে তার বয়সটা কত, 40 বছর। যদিও বর্তমান যা ভেজাল খাবার আমরা খাচ্ছি, বুঝলি, এই ওষুধ দেওয়া, কীটনাশক দেওয়া, আর ওই জমিতে রাসায়নিক সার দেওয়া যে খাবার আমরা খাচ্ছি, আমাদের এখন আর 40 বছর যেতে হবে না, তাই তো? কত বল বুদ্ধি ভরসা, 30 পেরোলেই ফর্সা। অতএব যা কিছু তোমাকে চাকরি বাকরি করার, বিয়ে থা করার, দু একটা বাচ্চা হওয়ার সব হইতে কত বছরের মধ্যে, 30 বছরের মধ্যে, তা না হলে খুব মুশকিল একদম। আমি যে কথাটা বলছি 100%, সেই কারণে বল বুদ্ধি ভরসা, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আশাকুল, 30 পেরোলেই ফর্সা। হি ওয়াজ অ্যাসলিপ, মানুষটি ঘুমাচ্ছিল, ইন ফ্রন্ট অফ হিজ বোল্ড হেড, তার নোয়ানো বা নত করা মাথার সামনে, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হিজ বোল্ড হেড তার নত, তার যে মাথাটা এরকম করে ঝুঁকিয়ে আছে, সে নত করা মাথার সামনে, দেয়ার লে অন, সেখানে শুয়েছিল বা পড়েছিল, রাখা ছিল, অন দ্য টেবিলের উপরে, এ সিট অফ পেপার, এক টুকরো কাগজ, অন হুইচ যার উপরে, দেয়ার ওয়াজ সামথিং রিটেন, কোনো কিছু লেখা ছিল, ইন ফাইন হ্যান্ডরাইটিং, সুন্দর হস্তাক্ষরে, মুক্তোর মতো চকচক করছে এরকম সুন্দর হাতে লেখায়, ওই কাগজটার উপরে কোনো কিছু একটা লেখা ছিল। কি লেখা ছিল না বললে তো বুঝতে পারবে না, পরের বেলাটা আমাদের পড়তে হবে। পুওর ক্রিয়েচার, বেচারা হতভাগ্য মানুষটি, থট দ্য ব্যাংকার, এই ব্যাংকারটা মনে মনে কল্পনা করলো, হি যা স্লিপ, সে ঘুমাচ্ছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং, এবং হয়তোবা সে স্বপ্ন দেখছে, অফ দ্য মিলিয়নস, এই লক্ষ লক্ষ টাকার, এই কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। এ ভাবছে কি, ও বেচারা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো এই যে কালকে এই কোটি কোটি টাকা পাবো আমার থেকে, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক, এবং আমাকে কি করতে হবে, দিস হাফ ডেড ম্যান, এই আধমরা মানুষটিকে, এর যা চেহারা হয়ে গেছে, এই তো অর্ধেকটা মরেই গেছে, ঠিক কিনা? এই আমাকে কি করতে হবে, এই অর্ধেকটা মরা মানুষটিকে কি করতে হবে, থ্রো হিম, তাকে ঠেলে দিতে হবে, অন দ্য বেড, বিছানার মধ্যে, স্টিফল হিম বলতে কি শ্বাসরোধ করে মেরে ফেলা, বুঝেছিস? শ্বাসরোধ করে মেরে ফেলতে হবে, এ লিটিল, অল্প কিছুক্ষণ সময়, উইথ দ্য পিলো, বালিশ দিয়ে। অ্যান্ড দ্য মোস্ট কনসানসিয়াস এক্সপার্ট, এবং সব থেকে বিচার বুদ্ধি সম্পন্ন ধুরন্ধর মানুষটিও, চালাক মানুষটিও, উড ফাইন্ড নো সাইন, কোনো চিহ্ন খুঁজে পাবে না, অফ এ ভায়োলেন্ট ডেথ, তাকে যে এরকম ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা সচেতন মানুষ, যারা খুব চালাক লোক, যারা গোয়েন্দা বিভাগের লোক, তারাও কিন্তু কেউ বুঝতে পারবে না তাকে এরকম করে গলা চেপে বা শ্বাসরোধ করে মারা হয়েছে। মোস্ট কনসানসিয়াস মানে কি, এখানে দেখ শব্দটা বলেছে, এক্সট্রিমলি কেয়ারফুল অ্যান্ড
থ্রো ইন ডুইং হোয়াট ইজ রাইট অর প্রপার। দারুণ গুরুত্ব দেওয়া লোক যে বুঝতে পারে কোন জিনিসটা সঠিক এবং কোন জিনিসটা ঠিক নয়। এরকম সোজা কথায় বিবেকবান লোক, চালাক লোক, বুদ্ধিমান লোক। দারুণ বুদ্ধিমান লোকেরাও কিন্তু বা গোয়েন্দা বিভাগের লোকেরাও কিন্তু বুঝতে পারবে না যে একে এরকম ভয়ঙ্করভাবে মারা হয়েছে। বা লেট আস ফার্স্ট রিড, কিন্তু আগে দেখি কি লেখা আছে, কি বাট লেট আস ফার্স্ট রিড, আগে পড়ে দেখি হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, এই কাগজটার মধ্যে সে কি লিখে রেখেছে। বুঝতে পারছিস? দ্য ব্যাংকার টুক দ্য পেজ, ব্যাংকার কাগজটিকে তুলে নিল ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে, অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং নিচেতে যেটা লেখা আছে সেই কথাটাই সে পড়ছে। কি লেখা আছে? টুমরো অ্যাট 12 o'clock, আন্ডারলাইন কর, আগামীকাল 12টার সময়, আই রিগেন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা ফেরত পাবো। আন্ডারলাইন করছিস? আই রিগেন মাই ফ্রিডম, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে এখানে ইয়ং লয়ার, যুবক উকিল। আগামীকাল দুপুর 12টায় আমি আমার স্বাধীনতা ফেরত পাবো। অ্যান্ড দ্য রাইট, এবং সেই অধিকার পাবো, টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশা করার, কথাবার্তা বলার। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুমটাকে ছেড়ে যাওয়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, সূর্যের আলো, সূর্যলোক দেখার আগে, আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নেসেসারি, এটা প্রয়োজন, টু সে এ ফিউ ওয়ার্ডস টু ইউ, আপনাকে কয়েকটি কথা আমার বলার দরকার। কিন্তু এই রুম ত্যাগ করার আগে, মানুষের সঙ্গে মেশার আগে, সূর্যের আলো দেখার আগে আমার মনে হলো যে আপনাকে কিছু বলা আমার প্রয়োজন বা দরকার। উইথ এ ক্লিয়ার কনসেন্স, আমি পরিষ্কার বিবেক নিয়ে, কনসেন্স মানে কি বিবেক, সেটা কথায় আমি আমার ঠান্ডা মাথায়, আই টেল ইউ, আমি আপনাকে বলছি, অ্যাজ বিফোর গড, এমনকি ভগবানের দিব্যি নিয়ে বলছি, ভগবানের সামনে বলছি, হু বিহোল্ডস মি, যে ভগবান আমাকে দেখছে। বিহোল্ড মানে কি? লুক, দেখা, লুক অ্যাট, দেখা, বিহোল্ড মানে দেখা। হু বিহোল্ডস মি, যে আমাকে দেখছে, দ্যাট আই ডিসপাইজ ফ্রিডম, যে আমি ডিসপাইজ মানে কি? অবজ্ঞা করি, ঘৃণা করি, আমি অবজ্ঞা করি এই স্বাধীনতাটাকে, অ্যান্ড লাইফ, এবং জীবনকে অবজ্ঞা করি, অ্যান্ড হেলথ, হেলথ মানে কি? আমি স্বাস্থ্যকে এখন অবজ্ঞা করি, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস, এবং সমস্ত কিছু যেগুলো তোমার ওই পাঠানো বইগুলির মধ্যে ছিল, যে বইগুলো আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম এবং পড়েছি, ও তোমার পাঠানো যে বইগুলির মধ্যে যা কিছু ভালো ছিল, ইজ ফর দ্য গুড, সেই সমস্ত কিছু ভালো থিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, সেটা কথায় স্বাস্থ্য, ধন সম্পত্তি, হ্যাঁ, আর স্বাধীনতা, এগুলোকে আমি এখন অবজ্ঞা করি। তুমি যে বইগুলো আমাকে পাঠিয়েছিলে, ওই বই যা কিছু ভালো আছে, সমস্ত কিছু ভালো জিনিসগুলো ওই বইটার মধ্যেই লেখা আছে। বুঝতে পারছিস? সোজা কথায় ওই বইগুলো পড়াশোনা করার পর এই কয়েদিটির মধ্যে বা উকিলটার মধ্যে একটা গ্রেট চেঞ্জ, একটা দারুণ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে। বুঝতে পারছিস তো? কারণ পড়াশোনা কি করে মানুষকে, কি করে তোলে? পড়াশোনা মানুষকে জ্ঞানী করে তোলে। আমার তো সেই অফ স্টাডিজ সেটা পড়েছি নিশ্চয়ই সেকেন্ড সেমিস্টারে, তাই তো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অভ্যাস মানুষকে নিখুঁত করে তোলে। রিডিং মেকেট এ ফুল ম্যান, পড়াশোনা মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে বা জ্ঞানী মানুষ করে তোলে। তাহলে ওই তোমার পাঠানো বইগুলির মধ্যে যা কিছু ছিল, সেগুলি হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো ভালো জিনিস। কারণ পরের অংশটা, ফর 15 ইয়ার্স, কারণ 15টা বছর ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং, আমি পড়েছি প্রচুর পরিমাণে, আর্থলি লাইফ, এই পার্থিব জীবন সম্বন্ধে, এই পার্থিব জীবন সম্বন্ধে আমি এই 15 বছর প্রচুর পড়েছি। ইট ইজ ট্রু, এটা সত্য, আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, আমি পৃথিবীকে দেখিনি, অথবা পৃথিবীর যে মানুষজন তাদেরকে আমি খুব বেশি দেখিনি। বাট ইন ইউর বুকস, কিন্তু আপনার পাঠানো বইগুলির মধ্যে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, আমি সুবাসিত মদ পান করেছি, সুগন্ধযুক্ত মদ। মদের আবার সুগন্ধ নাকি? চোরের আবার জাত ভালো, তাই না? মানে যে কি বলবো, 25 পয়সার চানাচুর আবার ঠোঙা দিয়ে মোড়া। তাহলে কি বলছে? তোমার পাঠানো বইটার মধ্যে আমি সুন্দর গন্ধযুক্ত মদ পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হন্টেড স্ট্যাগ, আমি শিকার করেছি পুরুষ হরিণ। স্ট্যাগ মানে কি? স্ট্যাগ মিনস মেল ডিয়ার, পুরুষ হরিণ। অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, এবং বন্য শুকর শিকার করেছি। ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। হ্যাভ লাভ ওমেন, মেয়েদেরকে আমি ভালোবেসেছি। মানেটা কেমন? কোনো মানুষ যখন একাকিত্ব, কোনো প্রচুর বই পড়ে, তখন দেখবি তার মনটা কি হয়, সেই
বইটার যে চরিত্র সেই চরিত্রগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তুমি যদি বাস্তবের কোনো একটি মেয়েকে বা বাস্তবের কোনো একটি ছেলেকে প্রেমের প্রস্তাব দাও, সেই ছেলেটি বা সেই মেয়েটি প্রেমের প্রস্তাবটা গ্রহণ করতেও পারে, আবার নাও পারে। রেগে গিয়ে তোমাকে চড় থাপ্পড় মারলেও মারতে পারে। কিন্তু তুমি যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ২০ বৃক্ষ উপন্যাসের কোনো একটি চরিত্রকে ভালোবাসতে পারো, কোনো একটি মেয়েকে, বুঝছে, কিংবা বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণকান্তের উইল ওই উপন্যাসের সুন্দর একটি চরিত্র হচ্ছে বাল্য বিধবা জানা রোহিণী, রোহিণীকে ভালোবাসতে পারো, ও কিন্তু তোমাকে চড় মারবে না, থাপড় মারবে না, আর নিজেকে মনে মনে কি মনে হবে, গোবিন্দলাল মনে হবে আর হরলাল মনে হবে ওখানে চরিত্র। কারণ কি, ওই চরিত্রগুলো সবাই রোহিণীকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং রোহিণী যখন এটি পুকুরে ডুব দিতে যাচ্ছে, বুঝলি, ডুবে মরতে যাবে, তখন গোবিন্দলাল কি করবে, ওকে সে জল থেকে তুলে নিয়ে আসবে, পুরো নায়কদের স্টাইলে জল থেকে তুলে নিয়ে এসে, কোনো মানুষ ডুবে গেলে তাকে শ্বাস প্রশ্বাসটা ঠিক করতে গেলে কি করতে হয়, শুয়ে দিয়ে এই পেটের কাছে প্রেসার দিয়ে জলটাকে বের করে দিতে হয়। বাচ্চা ছেলে হলে পাটাকে উপর দিকে করে মুখটাকে নিচের দিকে করে দিতে হয়, তাই তো, যাতে করে জলটা বেরিয়ে যায়। তারপরে যদি শ্বাস প্রশ্বাস না হয়, পেটে পাম্প করতে হয়। তারপরেও যদি না হয়, আজিজুল ঠিক বলেছে, কি করতে হয়, মুখ দিয়ে মানে চুমু খাওয়ার মতো করে ফু দিয়ে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, বাঁচাতে গেলে ভাই সেটাই করতে হবে। কাজে মেয়েরা ভুলেও কোনো ডুবে মরতে যাস না, তারপর কে না কে বাঁচাতে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই, মুখে মুখ দিতে হবে, বোঝা মুশকিল, বুঝতে পেরেছিস? তখন সে মুখে মুখ দিয়ে ফু দিয়ে তাকে কৃত্রিম উপায়ে তার শ্বাস কার্যটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তাহলে তুমি যদি কল্পনার জগতে কোনো একটা উপন্যাসের নায়িকাকে ভালোবাসো, কোনো সমস্যা নেই, ভালোবাসতেই পারিস। এই যে এত এত বই পাঠিয়েছে, এ বলছে গিয়ে কি, ওই বই পড়ে আমি সুন্দর গন্ধযুক্ত মদ পান করেছি, ওই বই পড়ে আমি কি করেছি, বনে শিকার করতে গেছি, কি মেরেছি, বন্য শুকর মেরেছি, পুরুষ হরিণ মেরেছি, বন্য শুকর শিকার করেছে এবং মেয়েদেরকে ভালোবেসেছে। কেমন মেয়ে, বিউটিজ, এতটা সুন্দরী সুন্দরী মেয়ে, অ্যাজ এথারিয়াল অ্যাজ ক্লাউডস। এথারিয়াল মানে কি, যেখানে সেখানে যেতে পারে, গমন করতে পারে আকাশের মধ্যে। ক্লাউড মানে মেঘ, মেঘগুলো যেমন আকাশের মধ্যে যেদিক সেদিক গমন করতে পারে, সেরকম সুন্দরী সুন্দরী মেয়ে। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস। পোয়েট মানে কবি, জিনিয়াসেস মানে কি, প্রতিভাবান ব্যক্তি। তাহলে কবি এবং প্রতিভাবান ব্যক্তি যেমন তাদের কল্পনা শক্তির দ্বারা, জাদু শক্তির দ্বারা এই মেয়ে চরিত্রগুলিকে সৃষ্টি করছে। সোজা কথায় ডানা কাটা পরি, সেই পরিদের মতো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আমি ভালোবেসেছি। দেখ, ভালোবাসার আবার তুমি বলে দিচ্ছি, কিন্তু কত সুন্দর। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, ওই রকম সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমার সঙ্গে দেখা করতে এসেছে রাতের বেলায়। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আমার কানে কানে ফিস ফিস করে গল্প বলেছে। ওয়ান্ডারফুল টেলস, অসাধারণ সুন্দর সুন্দর গল্প, অবাক করা গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ হুইল, যেটা আমার মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ককে উতাল পাতাল করে দিয়েছে। কানের গোড়ায় এমন ফিস ফিস করে গল্প বলেছে, যার ফলে কি হয়েছে, আমার মনের মধ্যে আলোড়ন জাগিয়েছে। বিমান সেবিকা, এয়ার হোস্টেস, যেগুলো দেখতে তো সুন্দরী বটেই, তো ওদের কাজ হচ্ছে কি, প্রতিটি ক্যান্ডিডেটকে এন্টারটেন করা। তুই জল চাইবি, সেটা ওরা মজা করে দেবে। আবার কোনো কোনো মানুষ যদি, বুঝতে পারছিস, যে বারবার ধরে আমাকে এটা দিন ওটা দিন, ওটা দিতে পারতো, সবসময় আসবে, তাকিয়ে দেখবে, দেখে আর কি হবে। ইন ইউর বুকস, তোমার বইগুলির মধ্যে, আই হ্যাভ ক্লাইম, আমি চড়েছি, আমি উঠেছি, তোমার বইগুলি পড়ে আমি কল্পনার জগতে উঠেছি। টু দ্য পিকস অফ এলব্রুজ। এলব্রুজ একটা কি, এলব্রুজ হচ্ছে কি একটা পর্বত, তাই তো, পিক মানে চূড়া। এলব্রুজ পর্বতমালার উপরে আমি চড়েছি। অ্যান্ড মন ব্লাঁ, এটা একটা ফরাসি শব্দ। মন ব্লাঁ মানে কি না, মাউন্ট কি, মাউন্ট ব্ল্যাঙ্ক, সোজা কথায়। এবং মাউন্ট ব্ল্যাঙ্কের চূড়ায় উঠেছি। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সানরাইজ, সূর্যের ওঠা। সেই পর্বতের চূড়া থেকে আমি সূর্যলোক দেখেছি, সূর্য ওঠা দেখেছি। এই জায়গায় লক্ষ্য কর, দুটো পর্বতের কথা বলেছে, একটা এলব্রুজ, একটা হচ্ছে গিয়ে কি, মো ব্লাঁ বা মাউন্ট ব্ল্যাঙ্ক। এখানে দুটো পর্বত উল্লেখ করে দিয়েছে যে এলব্রুজ ইজ লোকেটেড ইন দ্য ককেশাস মাউন্টেন্স অফ রাশিয়া। রাশিয়ার ককেশাস পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ হচ্ছে গিয়ে কি, এলব্রুজ। নিয়ার দ্য বর্ডার উইথ জর্জিয়া, জর্জিয়ার বর্ডারের কাছে যেটি অবস্থিত। অ্যান্ড মো ব্লাঁ বা মাউন্ট ব্ল্যাঙ্ক ইজ সিচুয়েটেড, এবং এই পর্বতমালাটি অবস্থিত ইন দ্য এই চূড়াটি অবস্থিত ইন দ্য আল্পস মাউন্টেন রেঞ্জ, আল্পস পর্বতমালায়, অন দ্য বর্ডার বিটুইন ফ্রান্স অ্যান্ড ইতালি, ফ্রান্স এবং ইতালির যে বর্ডার বা সীমানা সেখানে। এক্সাম্পলস অফ হাইয়েস্ট অফ
earthly experience that the lawyer explores vicariously through books. সোজা কথায় এই দুটো পর্বতমালা এবং বা পর্বত শৃঙ্গ উল্লেখ করার মাধ্যমে এখানে আমাদের লয়ারটা বলতে চেয়েছে গিয়ে কি, তোমার বইগুলো পড়ে পৃথিবীর যে অনেক অনেক উঁচু উঁচু পর্বতমালা, সেই উঁচু উঁচু পর্বতমালার পর্বত শৃঙ্গে আমি চড়ার সুযোগটা পেয়েছি। তুই আমি এভারেস্টের চূড়ায় উঠতে পারি বা না পারি, যদি কোনো গল্প বই পড়ি, পড়তে পড়তে মনে হবে যেন আমি তেনজিং নোরগে, অ্যাডলফ হিলারি, তাই তো, যেন পর্বত একদম মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে গেছি। সেটাই বলছে, তোমার বইগুলি পড়ে আমি এই এই উঁচু পর্বতমালার পর্বত শৃঙ্গগুলিতে চড়েছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট, এবং এটাকে লক্ষ্য করেছি অ্যাট ইভিনিং, সন্ধ্যার সময়, ফ্লাওয়ার দ্য স্কাই, কি করেছে, সূর্যের আলোটা যেন বন্যায় ভরিয়ে দিয়েছে আকাশটাকে, দ্য ওশেন, সমুদ্রটাকে, অ্যান্ড দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উপরে বা পর্বতের উপরের অংশগুলিকে, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমজন, গোল্ড মানে কি সোনালী বর্ণের, ক্রিমজন মানে টকটকে লাল। দেখবি যখন সূর্য অস্ত যায়, অস্ত যাওয়ার সময় কি একটা সোনালী আভা বেরোয় না সূর্যের রং মানে দেহ থেকে, তখন সেই সূর্যের সোনালী আলোর আভাতে বা টকটকে মনে হয় যেন কেউ একটা সিঁদুরকে যেন ঢেলে দিয়েছে। সেই সময় সমুদ্রের উপর, পাহাড়ের চূড়ার উপর এবং হচ্ছে গিয়ে কি আকাশের উপরে সে টকটকে লাল সূর্যের আলোয় সূর্যের আলোয় বন্যার মতো আমি সেই সুন্দর লাল আকাশ, সমুদ্র এবং পর্বতের চূড়াগুলিকে দেখেছি। আই হ্যাভ ওয়াচড, আমি লক্ষ্য করেছি, ফ্রম দেয়ার, সেখান থেকে, দ্য লাইটনিং ফ্ল্যাশিং, কি বিদ্যুতের আলোর ঝলকানি বা বজ্রের আলোর ঝলকানি, ওভার মাই হেড, আমার মাথার উপরে, অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, ক্লিভিং মানে কি বিদীর্ণ করা, দ্য স্টর্ম ক্লাউডস, হ্যাঁ, এখানে ওই যে ঝোড়ো বাতাস দিলে কি হয়, মাঝে মাঝে বজ্রপাত হয় না, হ্যাঁ, মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বজ্র বিদ্যুৎ হয়, আমার মাথার উপর আমি বজ্রের আলোর ঝলকানি দেখেছি। আই হ্যাভ সিন, আমি দেখেছি, গ্রিন ফরেস্ট, সবুজ বনভূমি, ফিল্ডস, মাঠ দেখেছি, রিভার্স, নদী দেখেছি, লেকস, হ্রদ দেখেছি, টাউনস, শহর দেখেছি। সেই উঁচু জায়গা থেকে সবুজ ধান ক্ষেত থেকে শুরু করে, সবুজ বনানী থেকে শুরু করে, হ্রদ, নদী, টাউন বা শহর, আমি সমস্ত কিছু দেখেছি। আই হ্যাভ হেয়ার, আমি শুনেছি, দ্য সিঙ্গিং অফ সাইরেন, সাইরেন হচ্ছে কি কুহকিনী, মায়াবিনী, কিছু মায়াবী মেয়েদের গান আমি শুনেছি। বুঝতে পারছিস, এখানে সাইরেন শব্দের অর্থ বলছে দেখ, ইন গ্রিক মিথোলজি, গ্রিক পুরাণ অনুযায়ী সাইরেন্স আর ক্রিয়েচার, সাইরেন্স হচ্ছে কিছু প্রাণী, হুজ সিঙ্গিং, যাদের গান কি করে, লিওড সেলর, নাবিকদেরকে ঘুম পাড়িয়ে দেয়, টু দ্যাট ডে, তাদের মৃত্যুর জগতে, যাদের গানগুলো শুনলে কি হয়, মানুষ মারা যায়। তাহলে আমি সেই সমস্ত কুহকিনীদের গান আমি শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেন্স, এবং স্ট্রেন মানে কি বিষণ্ণ সুর, স্ট্রেন্স মানে বিষণ্ণ সুর, এবং সেই বিষণ্ণ সুর শুনেছি অফ দ্য শেপার্ডেস পাইপ, শেপার্ড মানে কি মেষ পালক, রাখাল বালকদের বাঁশির বিষণ্ণ সুর বা বাঁশির গান আমি শুনেছি। আই হ্যাভ টাচড, আমি স্পর্শ করেছি, দ্য উইং অফ কামলি ডেভিলস, সেই উইং মানে কি ডানা, অফ কামলি ডেভিলস মানে কি পরিদের, ডেভিল ফ্লিউ ডাউন, যারা নেমে এসেছিল, টু কনভার্স উইথ মি, আমার সঙ্গে কথা বলার জন্য, অফ গড, ভগবান সম্বন্ধীয়, ভগবানের কথা। সোজা কথা, এখানে ভালো করেই বলবো, পরীদের ডানাকে আমি স্পর্শ করেছি, যে পরীগুলো আমার কাছে ভগবান সম্বন্ধে কথা বলার জন্য নেমে এসেছিল, তাদের ডানাগুলোকে আমি ছুঁয়েছি। ইন ইউর বুকস, তোমার পাঠানো বইগুলিতে, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, আমি নিজেকে নিমজ্জিত করেছি, নিক্ষিপ্ত করেছি, ইনটু দ্য বটমলেস পিট, বটমলেস মানে কি তলহীন, বটম মানে কি তলা, মানে টপ টু বটম, টপ মানে উপরে, বটম মানে নিচে, বটমলেস, যার কোনো নিচের তল খুঁজে পাওয়া যাবে না, পিট, পিট মানে গর্ত। তোমার এই বই পড়ে পৃথিবীর যে একদম সব থেকে নিচের যে গর্ত, সেই নিচের গর্তে আমি নিজেকে নিমজ্জিত করেছি। পারফর্ম মিরাকেল, মিরাকেল মানে কি অসম্ভব, অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনাকে সম্পাদন করেছি। পারফর্ম মানে কি সম্পাদন করা, অলৌকিক ঘটনা আমি ঘটিয়েছি। স্লেন, হত্যা করেছি বা খুন করেছি, স্লে মানে হত্যা করা বা কিল, খুন করা, স্লেন, আমি অনেক মানুষ খুন করেছি। বার্নড টাউন্স, শহরকে জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। প্রিচ নিউ রিলিজিয়ন, নতুন ধর্ম প্রচার করেছি। প্রিচ মানে কি ধর্ম প্রচার করা, নিউ রিলিজিয়ন নতুন ধর্ম, আমি তোমার বই পড়ে দেশে দেশে নতুন ধর্মকে প্রচার করেছি। কনকোয়ার হোল কিংডম, কনকোয়ার মানে কি জয়লাভ করেছি, হোল কিংডম সমস্ত রাজ্যকে বা রাজত্বকে, এবং আমি নিজেই যেন কোনো অজেয় রাজা হয়ে, যাকে কেউ জয় করতে পারবে না, এরকম অজেয় রাজা হয়ে দেশের পর দেশ আমি জয় করেছি। মানে কি
কল্পনার জগতে বইগুলি পড়ে নিজেকে তিনি রাজা মহারাজা, সমস্ত কিছু কাজ করতে পারে এরকম একজন নায়ক হিসেবে নিজেকে কল্পনা করছেন। আমি তোমার বইগুলি পড়ে এই কাজগুলো করে দিচ্ছি, অতএব এই জিনিসগুলোর প্রতি আমার আর কোনো মোহ মায়া লোভ লালসা এগুলো আমার আর নেই। বুঝতে পারলি? ইওর বুকস, আপনার বইগুলি হ্যাভ গিভেন মি উইজডম, আমাকে জ্ঞান দান করেছে। উইজডম মানে কি? জ্ঞান, বিজ্ঞ। আপনার বইগুলি আমাকে জ্ঞান দান করেছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট, অল দ্যাট সমস্ত কিছু, দ্য আনরেস্টিং থট, আনরেস্টিং মানে কি? রেস্ট মানে চিন্তা, মানে রেস্ট মানে কি? বিশ্রাম। আনরেস্ট মানে কি? বিশ্রাম করতে পারবে না এমন অস্থির চিন্তা অফ ম্যান, মানুষের, হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, যুগ যুগ ধরে যে চিন্তাটা মানুষকে অস্থির করে তোলে, সেই চিন্তাগুলো কি? ইজ কম্প্রেসড, সেগুলো যেন কি বলবো, মুষ্টিবদ্ধ হয়ে আছে, সেগুলি সংকুচিত হয়ে আছে ইনটু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের ছোট্ট ছোট্ট কুডরি বা ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠগুলিতে। মানেটা কি? আমি এত বই পড়েছি, পৃথিবীর এত দেশ সম্পর্কে জেনেছি, এত পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এত কি বলবো দেশ, এত পরি, এদের সম্বন্ধে এত জেনেছি। ওই জ্ঞানগুলো কি আমার ব্রেনের যে প্রকোষ্ঠ, ছোট ছোট রুম, সেই ছোট ছোট রুমের মধ্যে সংকুচিত হয়ে আছে। সেই সমস্ত অভিজ্ঞতা আমার মস্তিষ্কে আছে। আই নো, আমি জানি, দ্যাট যে আই এম ওয়াইজার, আমি আরো জ্ঞানী দেন অল অফ ইউ, আপনাদের সবার থেকে। আমি জানি আপনারা বাইরে যারা আছেন, আপনাদের প্রত্যেকের থেকে আমার বুদ্ধিটা একটু বেশি। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, তাই তো? এটা কম্পারেটিভ ডিগ্রি। আমি জানি আপনাদের থেকে আমার বুদ্ধি একটু বেশি। ক্লিয়ার? এবার লক্ষ্য কর, অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুক, এবং আমি এখন আপনার বইটিকে অবজ্ঞা করি, ওই বইগুলোকে এখন অবজ্ঞা করি। আই ডেসপাইজ উইজডম, যে জ্ঞান, যে জ্ঞানের জন্য মানুষ বই পড়াশোনা করে, সেই জ্ঞানটাকেও আমি এখন অবজ্ঞা করি। অ্যান্ড দ্য ব্লেসিং অফ দিস ওয়ার্ল্ড, এবং এই পৃথিবীর যে আশীর্বাদ, এই পৃথিবীর আশীর্বাদ, এই সমস্ত কিছুকেই আমি আর চাই না, এগুলোকে আমি অবজ্ঞা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, এগুলো কি কি? এগুলো সব অর্থহীন, এগুলো কোনো মূল্য নেই। ফ্লেটিং, ফ্লেটিং মানে কি? এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলো সবই ক্ষণস্থায়ী। ইলিউজারি, এগুলো হচ্ছে গিয়ে কি? এগুলো হচ্ছে গিয়ে সব ওই কি বলবো, মায়ার মতো। অ্যান্ড ডিসেপটিভ, এগুলো সব ছলনাময়ী, এগুলো আমাদেরকে ধোঁকা দেয়। লাইক এ মিরেজ, একটি মরিচিকার মতো। মিরেজ মানে কি? মরিচিকা, চোখের ভ্রম। মরুভূমিতে যেমন দূর থেকে দেখে মনে হয় ওই জায়গাতে প্রচুর জল, প্রচুর জল, সেই মানুষগুলি যখন সেখানে গিয়ে পৌঁছায়, সেখানে জলের কোনো চিহ্ন নেই, মানুষকে ঢোকায়। তাহলে এই জিনিসগুলো, এই যে জ্ঞান বল, এই যে বই বল, এই আশীর্বাদ বল, পার্থিব জগতের যে সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা, এগুলো কি? সবই মরিচিকা, সবই মায়া। মায়া, বুঝতে পেরেছ? কোথাও কিছু নাই, সব দিল্লি কা লাড্ডু। সেই জন্যই তো সাধু বাবাগুলো কোথায় ঘর দুয়ার বউ ছেলে পুলে ছেড়ে দিয়ে সংসারে গিয়ে গাঁজা টানছে আর বোম বলে করছে। ওরা জানে যে কোথাও কিছু নাই, দেখতে পাচ্ছিস? সবই মায়া, মরিচিকা। ইউ মে বি প্রাউড, তুমি হয়তো অহংকারী হতে পারো, ওয়াইজ, জ্ঞানী হতে পারো, অ্যান্ড ফাইন, এবং তুমি দেখতে সুন্দর হতে পারো, বাট কিন্তু ডেথ উইল ওয়াইপ ইউ, কিন্তু মৃত্যু তোমাকে ওয়াইপ ইউ অফ, মৃত্যু তোমাকে মুছে দেবে দ্য ফেস অফ আর্থ, এবং কি? মাটির মধ্যে তোমাকে কি করে দেবে? লুকিয়ে দেবে। অ্যাজ দো, ঠিক যেন ইউ হ্যার নো মোর দ্যান, তুমি সেখানে আর ছিলে না। দ্যান মাইস বরোইং আন্ডার দ্য ফ্লোর, মেঝেতে ইন্দুর গর্ত ছাড়া আর কিছু চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। মানে কি? তুমি যতই সুন্দরী হও, তোমার যতই রূপ যৌবন থাকুক, তুমি যতই জ্ঞানী হও, মৃত্যুর কাছে কিন্তু সবাই সমান। মৃত্যু তোমাকে এক মুহূর্তে মুছে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, সেখানে আর ইন্দুর গর্ত ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না। আর খুব সুন্দর গান আছে না, আমাদের দেহটা কি? পঞ্চভূতে গড়া শরীর। অপ, ক্ষিতি, তেজ, মরুদ, বোম, মাটি, বাতাস, জল, আকাশ, আর হচ্ছে গিয়ে কি? আগুন। এই পাঁচটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের গোটা বডিটা, হিউম্যান বডিটা তৈরি। এটা বলে পঞ্চভূত। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? তাই তো? সুন্দর গানটা আছে না? বা তো আর একটা, আমাদের যে বডিটা, হিউম্যান বডিটা, তাকে কবর দেওয়া হোক বা পুড়িয়ে দেওয়া হোক, সমস্ত দেহটা কোথায় বিলীন হয়ে যায়? মাটির সঙ্গে বিলীন হয়ে যায়, তাই তো? তাহলে সেখানে আর কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। তুমি যতই জ্ঞানী হও, মুখ হোক, কিছু হোক, মৃত্যু তোমাকে একদম পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, শুধু একটা ইন্দুর গর্ত পড়ে থাকবে সেখানে।
জীবনের যে মূল সত্য, ফিলোসফিক্যাল থট, হ্যাঁ, এই যে দার্শনিক চিন্তা ভাবনা, এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, এটা কিন্তু এর মধ্যে জাগ্রত হয়ে গেছে। এবার লক্ষ্য কর, অ্যান্ড ইওর প্রস্টারিটি, এবং আপনার যারা উত্তরসূরি, প্রস্টারিটি মানে হচ্ছে গিয়ে কি উত্তরসূরি, আপনার ছেলে পুলে নাতি নাতনি এরা, ইওর হিস্ট্রি, আপনার যে ইতিহাস, ইওর ইমমর্টাল জিনিয়াসেস, আপনার অমর যে প্রতিভা, মর্টাল মানে মরণশীল, ইমমর্টাল মানে অমরণশীল, যেটা ভুলতে পারবে না কেউ, এই যে প্রতিভা উইল বার্ন, সেটা হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আর অথবা ফ্রিজ, অথবা জমে যাবে বরফের মতো, টুগেদার একসঙ্গে উইথ দ্য আর্থলি গ্লোব। এই গ্লোব মানে কি গোলক, পৃথিবী, এই যে গোলাকার, আর্থ মানে কি মাটি বা পৃথিবী, তাই তো, এই যে গোলাকার পৃথিবী, এই গোলাকার পৃথিবীর সঙ্গে আপনার অহংকার, আপনার জ্ঞান, আপনার প্রতিভা সবকিছু হলে পুড়ে ছাই হয়ে যাবে, অথবা বরফের মতো জমে যাবে। তা আমাদেরকে কিন্তু প্রত্যেককেই এই একই, তাহলে কোথায় এত অহংকার করে কি হবে? কোথাও কিছু নাই, আজকে মরলে কালকে দুদিন, তাই তো। ইউ শুড ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, তোমার উচিত সময়টাকে সঠিকভাবে কি করা, ব্যবহার করা। বেড়াতে জীবনের যে মূল সত্য, প্রতিটি মানুষের কাছে মৃত্যুই হচ্ছে একমাত্র শেষ পথ, সেই যে মূল সত্যটাকে তিনি কিন্তু কি করেছেন, ইঙ্গিত করেছেন। পরে ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, এখানে আপনি হয়তো আপনার যুক্তিকে হারিয়ে ফেলেছেন, অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং আপনি ভুল পথ বেছে নিয়েছেন। আপনার বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে আপনি কি করেছেন, যুক্তি বিসর্জন দিয়ে ভুল পথটাকে বেছে নিয়েছেন। ইউ হ্যাভ টেকেন লাইস, আপনি মিথ্যাকে গ্রহণ করেছেন, লাই মানে কি মিথ্যা, আন্ডারলাইন করবে জায়গাগুলো, আপনি মিথ্যাকে গ্রহণ করেছেন ফর ট্রুথ, সত্যের পরিবর্তে, অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, হিডিয়াসনেস মানে কি আগলিনেস, কুৎসিত খারাপ জিনিসটাকে গ্রহণ করেছেন ফর বিউটি, সুন্দর জিনিসের পরিবর্তে। ইউ উড মার্বেল, আপনি হয়তো অবাক হয়ে যাবেন, ইফ যদি ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস, ওয়িং টু মানে কি কারণে, ওয়িং টু মানে ডিউ টু, স্ট্রেঞ্জ ইভেন্টস যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইভেন্ট মানে ঘটনা, যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে তাহলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। অফ সাম সর্টস, কিছু কিছু রকমের, কি রকমের অদ্ভুত ঘটনা ঘটে, আন্ডারলাইন কর। ফ্রগস অ্যান্ড লিজার্ডস, যদি ব্যাং এবং টিকটিকি সাডেনলি গ্রিউ, হঠাৎ করে ফলতে শুরু করে, অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ, আপেল গাছে অথবা কি গাছে, লেবু গাছে, ইনস্টিড অফ ফ্রুট, আপেল অথবা লেবু ফলের পরিবর্তে। বলি ধরুন কোনো অদ্ভুত অদ্ভুত ঘটনা যদি ঘটতে শুরু করে তাহলে আমরা সবাই কি হয়ে যাব, অবাক হয়ে যাব, আপনিও অবাক হবেন। ধরুন কেমন অদ্ভুত ঘটনা, আপেল গাছে এবং লেবু গাছে আপেল এবং লেবু ফলের পরিবর্তে যদি টিকটিকি এবং ব্যাং ধরে, অস্বাভাবিক ঘটনা তো, তাহলে যেমন আপনি অবাক হয়ে যাবেন। আর অথবা ইফ রোজেস বিগ্যান টু স্মেল, যদি গোলাপ ফুলটা ছড়ায়, কিরকম গন্ধ ছড়ায়, লাইক এ সোয়েটিং হর্স, ঘেমো গন্ধযুক্ত একটি ঘোড়ার গায়ে গন্ধ ছড়ায়। সোয়েটিং মানে কি ঘামযুক্ত, আর হর্স মানে কি ঘোড়া, ঘেমে গেলে একটি ঘোড়ার গা থেকে যেমন স্মেল বা দুর্গন্ধ ছড়ায়, সেই রকমের দুর্গন্ধ যদি একটি গোলাপ ফুল থেকে পাওয়া যায়, গোলাপ ফুল থেকে ওরকম গন্ধ পাওয়া যাবে কি না, এটা কি অস্বাভাবিক ঘটনা। তাহলে এইগুলো যদি ঘটে তাহলে আমরা তো অবাক হবো। সেটাই বলছে, তুমি তো সেরকম ঘটনা ঘটেছো, সত্যকে বাদ দিয়ে তুমি মিথ্যার পিছনে ছুটেছো, ভালো জিনিসটার পরিবর্তে তুমি কি নিয়েছো, তুমি খারাপ জিনিসটাকে নিয়েছো, তা তুমি তো এইগুলোই করে গেছো। তাহলে এইরকম অস্বাভাবিক জিনিস ঘটলে যেমন আমরা অবাক হই, সো আই মার্ভেল অ্যাট ইউ, একই রকমের আমি অবাক হচ্ছি আপনার দিকে তাকিয়ে, হু এক্সচেঞ্জ, যে যে আপনি পরিবর্তন করেছেন, হেভেন ফর আর্থ, স্বর্গের বিনিময়ে স্বর্গ সুখটাকে আপনি ত্যাগ করে কি নিয়েছেন, পৃথিবীটাকে গ্রহণ করছেন। পৃথিবীতে আসা মানে কি রে, পৃথিবীতে আসা মানে নরক যন্ত্রণা, আমাদেরকে বারবার ধরে পৃথিবীতে আসতে হয়, কখনো গাছ রূপে, কখনো কৃমি রূপে, কখনো পাখি রূপে, কখনো মাছ রূপে। যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাসী এবং যারা আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি যে আমাদের এক জন্মের পর আরো জন্ম হবে, তারা আমরা জানি আমাদেরকে মাতৃগর্ভে 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়, 84 লক্ষ বার বিভিন্ন প্রাণী পশু পাখি কীট পতঙ্গ রূপে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়, এবং পৃথিবীতে আসা মানে নরক যন্ত্রণা, কষ্ট। সেই কারণে ভবা পাগলার বিখ্যাত একটি গান, বারে বারে আর আশা হবে না। এই পৃথিবীতে আমরা মানুষ জন্মটা নাকি শেষ জন্ম, এবং মানুষ জন্মকে পাওয়ার পর আমাদের উদ্দেশ্য কি, ভালো কাজ করে মানুষের সেবা করার মাধ্যমে, ঈশ্বর সেবা করার মাধ্যমে ঈশ্বর বা আল্লাহ তাআলাকে যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের একদম
জান্নাতবাসী, স্বর্গবাসী, বেহেশতবাসী হয়ে যাব, সেখানে চির বসন্ত বিরাজ করবে, আমাদের যা চাইবো তাই পাবো, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর মেয়ে, আমাদের সুন্দর সুন্দর যে চেহারা, সুন্দর সুন্দর যৌবন এবং সুন্দর সুন্দর কি ঋতু, বসন্তকাল ছাড়া অন্য কোনো ঋতু সেখানে পাওয়া যায় না। তাহলে কি এইগুলো আমাদের কিন্তু যদি আমরা এই জন্মে যদি ভগবানকে পাই তাহলে এইগুলো ঘটবে, আর যদি না পাই তাহলে বুঝতে পারছিস কিটা। সেদিনই বলছে বারে বারে পৃথিবীতে আসা মানে কষ্ট যন্ত্রণা। তা তুমি কি করেছো? আপনাকে দেখে আমার অবাক লাগছে যে আপনি স্বর্গটাকে ত্যাগ করে, স্বর্গ সুখটাকে ত্যাগ করে আপনি কি গ্রহণ করলেন? পৃথিবীটাকে গ্রহণ করলেন। আই ডু নট ওয়ান্ট, আমি চাই না টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বেশি বোঝাতে চাই না, কারণ বেশি বোঝানোর সাধ্য আমার নেই, আমি আপনাকে বোঝাতে চাই না। টু প্রুভ টু ইউ, এটা প্রমাণ করার জন্য, ইন অ্যাকশন, কাজে, হাউ আই ডিসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, যে সমস্ত পার্থিব সুখগুলোর উপর ভিত্তি করে আপনি বেঁচে আছেন, ওই জিনিসগুলোকে কতখানি আমি অবজ্ঞা করি, কতখানি ঘৃণা করি, ওইটাকে বাস্তবে কাজে প্রমাণ করার জন্য আমি চাই আই রেনাউন্স। রেনাউন্স মানে কি? ফর্মাল রিজেকশন অফ সামথিং, কোনো কিছুকে অফিসিয়ালি বা কাগজে কলমে ত্যাগ করা। আমি ঘোষণা করছি, আমি অফিসিয়ালি ত্যাগ করছি দ্য 2 মিলিয়ন, ওই যে কি 2 মিলিয়ন টাকা বা 20 লক্ষ টাকা বা ওই কোটি কোটি টাকা, অফ হুইচ আই ওয়ান্স ড্রিম, যে টাকাগুলোর জন্য আমি এক সময় স্বপ্ন দেখতাম, অ্যাজ অফ প্যারাডাইস, অ্যান্ড সেই স্বর্গের মতো, অ্যান্ড এবং হুইচ নাও, যেটিকে এখন আমি আই ডিসপাইজ, আমি কি করছি? আমি ওটাকে এখন প্রত্যাখ্যান করলাম, আমি অবজ্ঞা করলাম। এবং কাজে করে দেখানোর জন্য যে 2 মিলিয়ন টাকা আপনি আমাকে দেবো বলেছিলেন, ওই টাকাটার জন্য আমি একসময় স্বপ্ন দেখতাম, ওই টাকাটাকে আমি বর্তমানে ত্যাগ করলাম। টু ডিপ্রাইভ মাইসেলফ, নিজেকে বঞ্চিত করার জন্য, ডিপ্রাইভ মানে কি? বঞ্চিত করা, নিজেকে বঞ্চিত করার জন্য, অফ দ্য রাইট, ওই অধিকার থেকে, টু দ্য মানি, যে পরিমাণ টাকা আপনি আমাকে দেবো বলেছিলেন, ওই টাকার অধিকার থেকে বঞ্চিত করার জন্য, আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার, এখান থেকে আমি চলে যাব 5 আওয়ার্স বিফোর, আন্ডারলাইন কর, 5 ঘন্টা আগে, দ্য টাইম ফিক্সড, যে সময়টা নির্ধারণ করা আছে, 85 সাল বল, 1885 সালের 14ই নভেম্বর দুপুর 12টা, সেই 1885 সালের 14ই নভেম্বর দুপুর 12টা কবে? আর কালকের দিনটা, তাই তো? তার 2 মিনিট আগে বেরিয়ে গেলেও কিন্তু টাকাটা সে পাবে না। তাই বলছে আমাকে নিজেকে বঞ্চিত করার জন্য ওই নির্দিষ্ট টাইমের 5 ঘন্টা আগে আমি এখান থেকে চলে যাব। তাহলে তার আমাকে টাকা দিতে হবে না? খুশি হয়ে আমি 5 ঘন্টা আগে আমি চলে যাব, অ্যান্ড শো ব্রেক দ্য কম্প্যাক্ট, এবং এভাবেই আমি চুক্তিটাকে ভঙ্গ করবো। কম্প্যাক্ট মানে কি? এগ্রিমেন্ট, চুক্তি। আমার চুক্তিটাকে আমি এভাবেই ভঙ্গ করবো। বুঝতে পারছিস? সোজা, কোনো সমস্যা নেই। When the banker had read this, যখন এই চিঠিটাকে বা এই কাগজের চিরকুটটাকে ব্যাংকার পড়লো, he laid the page on the table, পড়ার পরে সে কি করলো? এই কাগজটাকে টেবিলের মধ্যে পুনরায় নামিয়ে দিল। কিস দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, এই অদ্ভুত রোগা পাতলা মানুষটার মাথাতে একটি চুম্বন দিয়েছে। মানে কি? এটা কিন্তু এও কিন্তু জীবনের মূল সত্যটা বুঝতে পেরেছে। যে মানুষটাকে আমি মারতে এসেছিলাম, খুন করতে এসেছিলাম, সেই মানুষটা আমার টাকাটাকে মুহূর্তের মধ্যে সে ঘৃণার ভরে ত্যাগ করে দিল, এবং সে লিখিত করে বলেও দিয়েছে যে এখান থেকে আমি 5 ঘন্টা আগে চলে যাবো। তাহলে তো আর আমাকে টাকা দিতে হবে না। তাহলে এই মানুষটার মনটা কতখানি বড়, আর এই মানুষটাকে কিনা আমি কি করতে এসেছিলাম? খুন করতে এসেছিলাম। এই যে অ্যান্ড কিস দ্য স্ট্রেঞ্জ ম্যান অন হিজ হেড, ঠোঁটে নয় কিন্তু মাথাতে, এটা ভুল করে দিস না, চুমু তো শুধু ঠোঁটে খেতে হয় নাকি? কোথায় খেয়ে আমি জানি না বাবু। দেখ মাথাতে চুম্বন করলো, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং কি করলো? সেই লজ ছেড়ে বা কুটিরটা ছেড়ে বা ঘরটা ছেড়ে বেরিয়ে গেল। উইপিং, মানুষটা কিন্তু কি কাঁদছে, ভাবতে পারছিস? দেখ পাষাণেরও মন গলিয়ে দিয়েছে ঘটনাটা। পাষাণ মানে কি? পাথর, মানে পাথরের পর্যন্ত হৃদয়কে গলিয়ে দেওয়ার মতো ঘটনা। অ্যাট নো আদার টাইম, অন্য কোনো সময়ে, ইভেন হোয়েন, এমনকি যখন, হি হ্যাড লস্ট হেভিলি, সে প্রচুর পরিমাণে কি তার ক্ষতি হয়ে গেছে, লোকসান হয়েছে, অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেটে টাকা খাটাতে গিয়ে এই ব্যাংকারে যখন প্রচুর লস হয়ে গেছে, এমনকি সেই সময়েও হ্যাড হি ফেল্ট সো গ্রেট এ কন্টেম্প্ট ফর হিমসেলফ, তার নিজের জন্য কন্টেম্প্ট মানে ঘৃণা বা অবজ্ঞা, অবমাননা, যখন প্রচুর টাকা তার লস হয়ে গেছে শেয়ার মার্কেটে, সেই সময়েও কিন্তু তখন তার নিজের সম্বন্ধে এই রকমের অবজ্ঞা ঘৃণা অনুভূতি তার কিন্তু হয়নি, যে কেন আমি এত টাকা ওখানে ইনভেস্ট করলাম, না খেললেই হতো, এইরকম তার কিন্তু মনে হয়নি। যেমনটা তার এখন মনে হলো, কেন? যে এই মানুষটাকে আমি কেন মারতে এসেছিলাম,
এই মানুষটা সত্যিকার একজন মানুষ, এই এই অবস্থা তার এখন মনে হচ্ছে। হোয়েন যখন হি গট হোম, সে বাড়ি গেল, হি লে অন হিজ বেড, সে বিছানায় ঘুমালো। বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশনস, জায়গাটা লক্ষ্য কর, হিজ টিয়ার্স, তার চোখের জল, অ্যান্ড ইমোশন, এবং আবেগ, কেপ্ট হিম ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা তাকে রেখেছিল ফ্রম স্লিপিং, ঘুমের পরিবর্তে। সোজা কথায় বিছানায় যখন সে শুলো তখন তার চোখের জল এবং আবেগ তার ভিতরটাকে উতাল পাতাল করে দিচ্ছে, তোলপাড় করে দিচ্ছে। সে কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুমাতে পারেনি। নেক্সট মর্নিং, পরদিন সকালবেলায়, দ্য ওয়াচম্যান, যে প্রহরী ছিল, র্যান ইন, ছুটে এলো ভিতরে, উইথ পেল ফেসেস, তার মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। যে প্রহরী গার্ড দিত, পরদিন সকালবেলায় ডাক দিবি ওই জায়গাটা, তার মুখটা ফ্যাকাশ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, ভয়ে শুকিয়ে গেছে। এসে বলছে গিয়ে কি, অ্যান্ড টোল্ড হিম, এবং সেই ব্যাংকারকে বলছে, দে হ্যাড সিন, তারা দেখেছে, দ্য ম্যান, মানুষটিকে, হু লিভড ইন দ্য লজ, যে মানুষটা এই কুটিরটি বা এই লজের মধ্যে বাস করতো, ক্লাইম আউট অফ দ্য উইন্ডো, জানালার উপরে উঠেছে, ইনটু দ্য গার্ডেন, বাগানের, গো টু দ্য গেট, গেটের মধ্যে দিয়ে গেছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং অদৃশ্য হয়ে গেছে। ওই জায়গাটা আন্ডারলাইন করবি। কোথায় উঠলো? জানালার উপরে উঠলো। কোথায় গেল? জানালার উপর থেকে উঠেছে, ঝাঁপিয়ে গেটের কাছে গেছে, তারপরে সে কিন্তু অদৃশ্য হয়ে গেছে। যে প্রহরীগুলো গার্ড দিত তারা এসে ফেকাসে মুখে, ভয়ে ভয়ে মুখে এসে বলছে যে, জানেন ওই যে মানুষটা ওই ঘরটার মধ্যে থাকতো, সেই মানুষটাকে আমরা দেখেছি, জানালার উপরে উঠলো, উঠে লাফিয়ে গেটের কাছে বা দরজার কাছে গিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। তাহলে কিন্তু মানুষটা কিন্তু কথা রেখেছে না, দেখেনি বল। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স, ব্যাংকার চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে, উইথ দ্য সার্ভেন্টস, ওই চাকরগুলির সঙ্গে বা প্রহরীগুলির সঙ্গে, টু দ্য লজ, সেই কুটিরে বা সেই ঘরটিতে, অ্যান্ড মেড শিওর, এটা নিশ্চিত হওয়ার জন্য যে, অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, তার যে বন্দিটা এই এই ঘরটার মধ্যে ছিল, কয়েদিটা যে এই ঘরের মধ্যে ছিল, সে সত্যি সত্যি পালিয়েছে কিনা সেটাকে নিশ্চিত করার জন্য সে গেল। টু অ্যাভয়েড, এড়িয়ে চলার জন্য, অ্যারাউজিং আননেসেসারি টক, অ্যারাউজিং মানে উঠে আসা, আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, টক মানে কথাবার্তা। অপ্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তাগুলো পরে তৈরি হতে পারে, সিচুয়েশন, অপ্রয়োজনীয় যে পরিস্থিতি তৈরি হতে পারে, সেই পরিস্থিতিটাকে এড়ানোর জন্য, আরো শিওর হওয়ার জন্য, হি টুক, সে নিল, ফ্রম দ্য টেবিল থেকে, দ্য রাইটিং, ওই লেখা কাগজটা বা চিঠিটা, ইন উইচ, যেটাতে, দ্য মিলিয়নস ওয়্যার রিনাউন্স, সেই কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকাকে প্রত্যাখ্যান করা হয়েছে। যে চিঠিটার মধ্যে লক্ষ লক্ষ টাকাকে সে প্রত্যাখ্যান করার জন্য বা কি না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অ্যান্ড সেই কাগজটাকে দিল, অ্যান্ড এবং হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি গেল, লক ইট আপ, এই কাগজটাকে সে তালাবন্দি করে রাখলো, ইন দ্য ফায়ার প্রুফ সেফ, অগ্নি নিরোধক সিন্ধুকের মধ্যে। এত এত বই মানুষটাকে শিখিয়ে দিয়ে গেল কি, পৃথিবীতে যে পার্থিব সুখ, যে সুখগুলোকে আমরা সুখ বলে মনে করি, সেগুলো আসলে সুখ নয়, সেগুলো সবই কি মায়ার খেলা।